তাহলে গতকাল আমরা পড়েছিলাম যে আমাদের দেহটা কোষ দিয়ে তৈরি। আর কোষের মধ্যে কি আছে? কোষের মধ্যে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। নিউক্লিওটাইড ৩টা উপাদান দিয়ে তৈরি: শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। নিউক্লিওটাইড গুলো ছিল দু ধরনের। আচ্ছা, রাত্রেবেলা গ্রুপে আপডেট দিয়েছিলাম কি না 10টা। তো আমি ভাবলাম যে সকাল সকালই শুরু করি। গ্রুপে যখন লাস্টে টাইমটা দিচ্ছিলাম না, তো 10টাই বলেছিলাম। তোমাদের এখানে কি প্রাইভেট স্কুলে পড়াও নাকি আবার? তুই কি বলছেন? তোমাদের এখান থেকে কেউ কি প্রাইভেট স্কুলে পড়া এরকম আছো কেউ? না ফ্রেন্ড। হুম, আচ্ছা ঠিক আছে, কেউ থাকলে বলবা। আচ্ছা, কলেজে পড়িস। আচ্ছা, আজকের দিনটা ম্যানেজ করো, এরপরের দিন থেকে আমি ওই সন্ধ্যার দিকে করবো। তো নিউক্লিক অ্যাসিড অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। নিউক্লিওটাইড গুলো 3টা উপাদান দিয়ে তৈরি: শর্করা বা সুগার, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এবার নিউক্লিওটাইড গুলো দু ধরনের আছে। একটা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। যেটা রাইবো নিউক্লিওটাইড আছে, রাইবো নিউক্লিওটাইড 3টা উপাদান দিয়ে তৈরি। রাইবো নিউক্লিওটাইডে কি থাকবে? এক, রাইবোজ শর্করা বা সুগার। দ্বিতীয়ত, নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকবে। এবার রাইবো নিউক্লিওটাইডে 4টার মধ্যে যে কোনো একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকতে পারে: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এই 4টার মধ্যে যে কোনো একটা। আর কি থাকবে? ফসফরিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড যেটা আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডে কি হবে? ডিঅক্সিরাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে, সঙ্গে থাকবে যে কোনো একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারক। এই 4টার মধ্যে কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। 4টার মধ্যে থেকে যে কোনো একটা থাকবে। হলো? এরপরে আসছে আমাদের ফসফরিক অ্যাসিড। মানে ওর মধ্যে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের 3টা উপাদান থাকবে: একটা ডিঅক্সিরাইবোজ শর্করা, দ্বিতীয়ত ফসফরিক অ্যাসিড, আর 4টা নাইট্রোজেন ক্ষারকের মধ্যে যে কোনো একটা থাকবে। 4টা নাইট্রোজেন ক্ষারক কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। যে কোনো একটা। ব্যাস এই অবধি পড়ানো হয়েছিল। তো গতকালকে আমি 4টা রাইবো নিউক্লিওটাইড দেখিয়েছি, আজকে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড দেখাবো। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। এর সঙ্গে অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক, আর ফসফরিক অ্যাসিড। তো এটা হয়ে গেল আমাদের একটা নিউক্লিওটাইড। কেমন নিউক্লিওটাইড? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। এবার এর সঙ্গে এখানে দেখো একটা ডিঅক্সিরাইবোজ শর্করা, আর এর সঙ্গে গুয়ানিন, আর এটা একটা ফসফরিক অ্যাসিড। তো এটা আরেকটা নিউক্লিওটাইড।
তো ডিঅক্সিরাইবোজ শর্করা, অ্যাডেনিন আর ফসফরিক অ্যাসিড। তো এটা একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আবার এখানে ডিঅক্সিরাইবোজ শর্করা, গুয়ানিন, ফসফরিক অ্যাসিড। এটা আরেকটা নিউক্লিওটাইড। ঠিক আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। এবার ডিঅক্সিরাইবোজ শর্করা, সাইটোসিন আর ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে আর একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। দেখো, এগুলো হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আচ্ছা, তোমরা কেউ একটু আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে বলো তো, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আর রাইবো নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছ তোমরা? রাইবো নিউক্লিওটাইডটা রাতের বেলা বুঝিয়েছিলাম। মনে নেই কারো? একটা পিডিএফ করিনি। দেখতে পাতে কথাগুলো। হ্যাঁ, ম্যাম, আরেকবার একটু বলে দিন না, রাতে ক্লাস করা হয়নি। দিনের বেলা রেকর্ডিং দেখতে পারতে একটুখানি। আমি তোমাদের জন্য সকালবেলা উঠলাম, উঠে অ্যারেঞ্জ করলাম অনেক কিছু, আর তোমরা পড়ছো না। রাইবোজ শর্করা, অ্যাডিনিন আর ফসফরিক অ্যাসিড। তো এটা হচ্ছে একটা রাইবো নিউক্লিওটাইড। রাইবোজ শর্করা, গুয়ানিন, ফসফরিক অ্যাসিড। রাইবোজ শর্করা, সাইটোসিন আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এই যে এই পাশে নিউক্লিওটাইড গুলো লিখলাম আমি, এগুলো হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। আর এই যে প্রথমে যেগুলো লিখেছিলাম ওগুলো হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তো এবার বলো, দুটার মধ্যে কি পার্থক্য আছে? ক্লাসগুলো পার্থক্য অবশ্যই দেখতে পাচ্ছি, করতে আর সব হবে। তো একই আছে। দিই নেই, আর কেউ বলছে একই আছে। শোনো, যেগুলো রাইবো নিউক্লিওটাইড আমি লিখেছি, এগুলো হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। এগুলোর মধ্যে আছে রাইবোজ শর্করা। কি আছে এর মধ্যে? রাইবোজ শর্করা। আর বাকি সব সেম। আর এই যে এগুলো আছে, এগুলোর মধ্যে আছে ডিঅক্সিরাইবোজ শর্করা। বাকি সব সেম। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পার্থক্য। এখানে ডিঅক্সিরাইবোজ আছে আর ওখানে রাইবোজ আছে। বুঝতে পারছো তো? বোঝা গেল পার্থক্যটা? এবার আরেকটা কথা বলি, যেগুলো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আছে কিনা, এগুলো দিয়ে তৈরি হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর যেগুলো রাইবো নিউক্লিওটাইড আছে, এগুলো দিয়ে তৈরি হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। বোঝা গেল? এবার এখানে আরেকটা পার্থক্য বের করি।
ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড আরেকটা হবে, যেটা হচ্ছে এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড আর থাইমিন আর ফসফরিক অ্যাসিড। এগুলো হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আর যেটা রাইবোনিউক্লিওটাইড আরেকটা হবে সেটা হচ্ছে রাইবোজ শর্করা আর ইউরাসিল আর ফসফরিক অ্যাসিড। এবার আরেকটা বিষয়, এই যে এটা একটা ডিঅক্সিরাইবোজ শর্করা, অ্যাডিনিন, ফসফরিক অ্যাসিড, এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড তৈরি করছে। আর এটা আরেকটা নিউক্লিওটাইড। তো এই দুটো নিউক্লিওটাইড একসঙ্গে যুক্ত করে দিলাম, এই দুটো নিউক্লিওটাইডকে একসঙ্গে যুক্ত করে দিলাম, এই দুটো নিউক্লিওটাইডকে একসঙ্গে যুক্ত করে দিলাম। তো এই যে নিউক্লিওটাইড, এখানে একটা, দুটা, তিনটা, চারটা, চারটা নিউক্লিওটাইড একসঙ্গে আছে কিনা? তো এটাকে এখন বলা হবে ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। আবার এপাশে কি আছে? এপাশে আছে রাইবোজ শর্করা। এবার এটা হচ্ছে রাইবোনিউক্লিওটাইড, এটা আরেকটা রাইবোনিউক্লিওটাইড, এটা আরেকটা রাইবোনিউক্লিওটাইড, এটা আরেকটা রাইবোনিউক্লিওটাইড। তো এগুলো যুক্ত হয়ে পরস্পরের সঙ্গে এরকম ভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে বলা হবে আরএনএ, যার পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ, এটা হবে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? ডিএনএ এর পুরো নাম, আরএনএ এর পুরো নাম। এটা মনে রাখার বিষয়। তো ডিএনএ আরএনএ সম্পর্কে জানা হয়ে গেল। এবার তোমরা এই পাতাটায় দেখো, এরকম একটা শৃঙ্খল হবে এই পুরোটা যুক্ত হয়ে। সংক্ষেপে যখন এটাকে আমি রিপ্রেজেন্ট করবো কিনা, এরকম একটা দাগ দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তো এটা হয়ে গেল একটা নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? এটা হয়ে গেল একটা নিউক্লিক অ্যাসিড, এটার নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর এটাকে সংক্ষেপে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তো যেগুলো ডিএনএ আছে, ডিএনএ গুলো ডিএনএ গুলো কখনো কখনো দ্বিতন্ত্রী হয়। এরকম দুটা নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খল যুক্ত থাকবে। আর আরএনএ গুলো বেশিরভাগ একতন্ত্রী হয়। তো ডিএনএ গুলো কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হবে, সংক্ষেপে বোঝার জন্য লিখছি। একটা নিউক্লিওটাইডে কি ছিল? ডি অক্সিরাইবোজ, অ্যাডিনিন, আর কি ছিল? ফসফরিক অ্যাসিড। বলো, তোমরা বলো, এবার কেউ একজন বলো। এরপরে কি দিব?
ডিঅক্সিরাইবোজ দিব না এখানে? আর ডান পাশে কি দিব? ডান পাশে যে কোনো একটা নিউক্লিওটাইড দিয়ে দিব, যেমন মনে করো সাইটোসিন। আর নিচে কি দিব? এখানে নিচে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এর নিচে আবার কি দিব? ডিঅক্সিরাইবোজ। ওর পাশে কি দিব? গুয়ানিন জি। গুয়ানিন দিয়ে দিলাম। এর নিচে কি দিব? ফসফরিক অ্যাসিড। তার নিচে কি দিব? ডিঅক্সিরাইবোজ শর্করা হবে, মানে ডিআর। ডিআর। থাইমিন হবে স্যার, টি। টি হবে থাইমিন। আর নিচে ফসফরিক অ্যাসিড। নিচে একটা ফসফরিক অ্যাসিড। তো এটা হয়ে গেল আমাদের একটা নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খল। এবার যখন দুটা নিউক্লিক অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়, মানে এরকম একটা নিউক্লিক অ্যাসিড আছে, ওর পাশে যখন আরেকটা এসে যুক্ত হবে, এরকম হবে কিনা? এটা কিভাবে তৈরি হবে? এই যে অ্যাডেনিন আছে কিনা, অ্যাডেনিনের সঙ্গে এসে যুক্ত হবে থাইমিন। এবার অ্যাডেনিনের সঙ্গে এরকম ডবল বন্ড করবে থাইমিন, দিয়ে এপাশে থাইমিনের পাশে কি হবে? ডিআর, ডিঅক্সিরাইবোজ শর্করা। আর নিচে ফসফরিক অ্যাসিড। তো এটা হয়ে গেল। তোমরা অবজার্ভ করো, এখানে আরেকটা নিউক্লিওটাইড চলে এসেছে, আর এই পাশে একটা নিউক্লিওটাইড। তো অ্যাডেনিনের পাশে আসবে থাইমিন। তাহলে বলো এবার কোনটাকে ফিল করব বলো? স্যার এবারে গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের হবে। হ্যাঁ, কিন্তু প্রথমে কত নাম্বারটা করবো বলো? প্রথমে কত নাম্বারটা? তারপরে তিনটা বাকি আছে, ফাঁকা আছে এখনো, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। কোনটা করা যায় বলো? থাইমিনটা করবো। থাইমিনের পাশে কি হবে বলো তো? গুয়ানিন হবে। এটাতে কি হবে? এটাতে কি বসাবো এর পাশে? অ্যাডিনিন। হ্যাঁ, এর পাশে অ্যাডেনিন। তো ডাবল বন্ড দিব না সিঙ্গেল বন্ড দিব? না ডাবল ট্রিপল বন্ড। বন্ড দিব? হ্যাঁ, ডাবল বন্ড দিব। এটা হবে অ্যাডেনিন। আর এখানে এই জায়গায় কি বসাবো? ডিআর। ডিআর, যাকে বুরনে বলা হবে ডিঅক্সিরাইবোজ। আর নিচে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। গুয়ানিনের সঙ্গে হয় সাইটোসিন। তো এখানে ট্রিপল বন্ড হয়, 3 বন্ধন হয়, হাইড্রোজেনে 3 বন্ধন বলা হয়। তো এখানে দিলাম গুয়ানিন। এই পাশে কি দিব? এই জায়গায় কি বসাবো? ডিআর। ডিআর মানে ডিঅক্সিরাইবোজ শর্করা। কার কার মধ্যে বন্ডিং করবো এখানে? এই যে এখানে বন্ডিং করে দিতে হবে। এবার এখানে গুয়ানিনের সামনে কি বসাবো? যেটা ফাঁকা পড়ে আছে এখনো। দেখো সাইটোসিনের সঙ্গে গুয়ানিন যুক্ত হচ্ছে, তো গুয়ানিনের সঙ্গে কে যুক্ত হবে? কথাটা তো খুব ইজি না? আমি যদি তোমার বন্ধু হই, তো আমি তোমার বন্ধু, তাহলে তোমার বন্ধু কে? আমি। মানে আমরা দুজন যদি মানে কেউ যদি পাশাপাশি বসে, এ আর বি যদি পাশাপাশি বসে, তো এর পাশে বি বসলে বি এর পাশে কে বসবে? এ বসবে। সাইটোসিনের সঙ্গে যদি গুয়ানিন যুক্ত হয়, তো গুয়ানিনের সঙ্গে কে যুক্ত হবে? সাইটোসিন। সাইটোসিন, ওটাই তো। এখানে এখানে
কত বন্ধন দিব? ত্রিবন্ধন হবে স্যার, ট্রিপল বন্ড। এখানে সাইটোসিন, আর এখানে এই জায়গাটা কি বসাবো? ডিআর হবে, মানে ডিঅক্সিরাইবোজ শর্করা। হ্যাঁ, আর নিচে হবে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এদিকে বন্ধন করে দিলাম। আর এখানে কি ডাইরেক্ট বন্ধন করে দিব? ডাইরেক্ট বন্ধন করবো কি এখানে? না স্যার, ওখানে ফসফরিক অ্যাসিড হওয়ার কথা ছিল তো। ফসফরিক অ্যাসিড হবে এভাবে। তাহলে এবার এই জিনিসটা কি হচ্ছে, এই যে এটা একটা মনে করে যে এটা একতন্ত্রী ছিল নিউক্লিক অ্যাসিড, আর ওর সঙ্গে আরেকটা, মানে অ্যাকচুয়ালি প্রথমে তো তোমাদেরকে আমি এরকম ভাবে দেখাই, এরকম ভাবে মুয়ের মতো দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা নিউক্লিক অ্যাসিড আছে, ওর পাশে এরকম একটা নিউক্লিক অ্যাসিড আরো এসে এরা পরস্পরের মধ্যে বন্ধন করছে। আর এটা কি হবে, এটা ঘুরে যাবে, মানে মুড়ে দিবে। যেরকম মনে করো দুটো সুতোকে তুমি ধরে নাও, এরকম ভাবে দুটো সুতা নিয়ে নাও, দিয়ে ওটাকে ঘোরাও, দিয়ে ওটা কি হবে, এরকম সিঁড়ির মতো পেঁচানো হবে। রিভলভিং স্টেয়ারকেস বলা হয় এটাকে। আর তোমরা একবার নেটে দেখে নিবে গ্রিনের মডেল। বুঝতে পারলে? এই যে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এই যে যখন স্টেবল থাকে কিনা, দেখো এরকম এগুলো এরকম যুক্ত হয়েছে, মানে একটা অ্যাডিনিন তার পাশে গুয়ানিন। এখানে সুন্দরভাবে করেছে। থাইমিন এর পাশে অ্যাডিনিন, গুয়ানিন গুলো সবুজ কালার করে দিচ্ছে, যেটা নিচে দেখাও আছে। কিন্তু ফসফরিক অ্যাসিড আর রাইবোজের, ডিঅক্সিরাইবোজের জায়গাগুলো ঠিক করতে পারেনি। এইখানে ফসফরিক অ্যাসিড রাইবোজের জায়গাগুলো ঠিক আছে। বাপরে, যা মিউজিক লাগিয়েছে। এখানে রাইবোজ ফসফেটের জায়গাগুলো ঠিক আছে। এই যে এখানে আরো ভালো ফসফেট।
দেখো যেগুলো তোমার ডিঅক্সিরাইবোজের কালারটা দেখতে পাচ্ছ, ব্লু, নীল কালার, আর হোয়াইট কালারের হচ্ছে ফসফেটটা। দেখো ডিঅক্সিরাইবোজের মাঝখানে কি আছে, হোয়াইট কালারের ফসফেট আছে, যেটা আমি তখন তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম যখন যে এখানে কি নিবো, ডায়েট যুক্ত করবো নাকি। হলো তো? তাহলে এটা হয়ে গেল আমাদের নিউক্লিক অ্যাসিড বোঝা হয়ে গেল। আচ্ছা, আমি গতকালকে যেটা বলেছিলাম নিউক্লিওটাইড। গতকালকে বলেছিলাম নিউক্লিওটাইড সম্পর্কে। আমি একটা জিনিস খুঁজছি পাওয়া যায় কিনা। তো গতকালকে বলেছিলাম যে একটা সেল থাকবে, একটা সেল থাকবে, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা থাকবে, আর নিউক্লিওলাস থাকবে। এগুলো হচ্ছে নিউক্লিওলাস, আর এটা হচ্ছে নিউক্লিয় জালিকা। একটা নিউক্লিওলাস থাকে বা অনেকগুলো নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা। আর এই নিউক্লিয় জালিকাটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। কোন কোন নিউক্লিক অ্যাসিড? দু রকম নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো এই যে নিউক্লিয় জালিকা আছে, আহ, এটা আসলে কি? নিউক্লিয় জালিকা গতকালও বলেছিলাম, আজকেও বলি, এটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় জালিকা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। ওই যে ডিএনএ যেগুলো আছে কিনা, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা একতন্ত্রী ডিএনএ আঁকলাম, ওর সঙ্গে যুক্ত করে দ্বিতন্ত্রী ডিএনএ বানালাম, বানালাম কিনা। এই হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী ডিএনএ। এবার যখন আমরা নিউক্লিয়াসের মধ্যে স্টাডি করবো কিনা, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে 2.2 মিটার লম্বা। তো ডিএনএটা কিন্তু অনেকটাই লম্বা, ডিএনএটা অনেকটাই লম্বা, বা নিউক্লিক অ্যাসিডটা অনেকটাই লম্বা। এবার এতটা লম্বা, এটাকে আমরা যখন আবার যখন নিউক্লিক নিউক্লিয়াসের মধ্যে রিপ্রেজেন্ট করবো, এই যে নিউক্লিক অ্যাসিড আছে, তো নিউক্লিক অ্যাসিড গুলোকে আমি আরো সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্য একটা লাইন দিয়ে তোমাদেরকে বোঝাবো। বুঝতে পারছো? তাহলে নিউক্লিক অ্যাসিড মানে কয়টা তন্ত্র নিয়ে তৈরি, কয়টা শৃঙ্খল নিয়ে তৈরি? দুটো। দেখো, একটু মুখে মুখে কথা বলবে, না হলে এগুলো বুঝতে পারবে না, ডাউট হবে মনের মধ্যে, ভয় লাগবে কিছুক্ষণ। মানে যখন বুঝতে পারবে না কিনা তখন ভয় লাগবে অটোমেটিক। কথা বলবা, কথা, মাইকটা অন করতে তোমাদের কি হয়?
আমি বলি ইন্টারাকশন না করলে পড়া মনে থাকে না। কথাটা বোঝার চেষ্টা করো তোমরা। ইন্টারাকশন যদি না করো পড়া মনে থাকবে না। অতএব যখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করি তো আমাকে উত্তর দিবা, কথার মাধ্যমে উত্তর দিবা। এগুলো ডিফিকাল্ট টপিক না, তোমরা বুঝতে পারবে না, নাহলে কোথায় কি পড়াচ্ছি না পড়াচ্ছি। আমি পড়াচ্ছি, আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু তোমরা কোথায়, তোমরা তোমরা যখন কথা বলবে তখন কথার মাধ্যমে আমি ধরতে পারবো যে কোথায় ভুলটা আছে, বা কোন জিনিসটা বুঝলো কোন জিনিসটা বুঝলো না। তো অবশ্যই মাইকটা অন করে বলবা। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। কথাগুলো শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। তো ডিএনএ ডিএনএ হচ্ছে দুটা শৃঙ্খল দিয়ে তৈরি। কখনো কখনো এই যে একটা শৃঙ্খল দিয়ে ডিএনএ থাকতে পারে, আবার কখনো কখনো ডিএনএ এরকম দুটো শৃঙ্খলের হয়, দ্বিতন্ত্রী ডিএনএ। এটা যদি এরকম ডিএনএ থাকে তো এটাকে বলবো আমরা একতন্ত্রী ডিএনএ, আর যদি এরকম থাকে তো বলবো আমরা দ্বিতন্ত্রী ডিএনএ। বোঝা গেল? তো মানুষের যে ডিএনএ আছে সেটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ, বা বেশিরভাগ প্রাণীর ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। বেশিরভাগ প্রাণীতে, মানে 99% প্রাণীর ডিএনএটা এরকম ডিএনএ, দ্বিতন্ত্রী, মানে দুটো এরকম ডিএনএ। স্যার আরএনএ কোনোদিন দ্বিতন্ত্রী হয়? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই যে পাশের ছবিটা আছে ওটা তো আরএনএ, তো আরএনএও দ্বিতন্ত্রী হয়? এটা আরএনএ এর ছবি নয়, এটা ডিএনএ এর ছবি। ডিএনএ একতন্ত্রী বা দ্বিতন্ত্রী হবে। জি জি এবার বড় প্রশ্ন, আরএনএ স্যার বলছিলাম যে ওই যে আপনি বললেন না যে বেশিরভাগ মানুষের দেহে ডিএনএ দ্বিতন্ত্রী হয়, তো ডিএনএ তো দ্বিতন্ত্রী হয়, একতন্ত্রী তো দেখা যায় না। একতন্ত্রীও দেখা যায়। একতন্ত্রী তো আরএনএ হয়। ভাইরাসের মধ্যে ছত্রাকের মধ্যে, ছত্রাক তো না ব্যাকটেরিয়া। ও ব্যাকটেরিয়ার মধ্যে। আর ব্যাকটেরিয়াকে জীব মনে করা হয়, যে ব্যাকটেরিয়া হচ্ছে একটা জীব। তো একতন্ত্রী ডিএনএ। দেখা যায়, ডিএনএ দেখা যায়। হ্যাঁ, বলছি ব্যাকটেরিয়া দেহে তো আরএনএ দেখা যায়, ডিএনএ কি দেখা যায়? হ্যাঁ ডিএনএ থাকে। এবার গল্প হলো যে আরএনএ দ্বিতন্ত্রী হয় কিনা। আরএনএ দ্বিতন্ত্রী হয় না পুরোপুরি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। মানে পুরোপুরি দ্বিতন্ত্রী হবে না। মনে করো যে এরকম একটা আরএনএ আছে কিনা, এইটুকু জায়গায় এরকম, এটা হচ্ছে দ্বিতন্ত্রী। আবার এরকম সার্কেল হবে একতন্ত্রী। এটা হয়ে গেল একতন্ত্রী। এরকম একটা আরএনএ সেট থাকে। তো এখানে দ্বিতন্ত্রী হচ্ছে এইটুকু জায়গায়, এইটুকু জায়গায় দ্বিতন্ত্রী হচ্ছে, এইটুকু জায়গায় দ্বিতন্ত্রী হচ্ছে। আবার এটা একতন্ত্রী, এইটুকু জায়গা হচ্ছে একতন্ত্রী, এটা হচ্ছে দ্বিতন্ত্রী। এরকম হয়। এটা অনেক উঁচু ক্লাসে আছে। তো মানুষের যেটা ডিএনএ আছে ওটা হচ্ছে দ্বিতন্ত্রী। তো এখানে আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য মানুষের ডিএনএটাকে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেল? তাহলে মানুষের হ্যাঁ ডিএনএ স্যার, কেমন বলো তো? সে দ্বিতন্ত্রী। আর এখানে বোঝানোর জন্য আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? একটা লাইন দিয়ে। আচ্ছা ঠিক আছে। এবার মানুষের যে ডিএনএ আছে কিনা, এটা এক ধরনের প্রোটিন, নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই ধরনের একটা প্রোটিন আছে, এটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন অনেকগুলো ভাগ আছে। তো মানুষের ডিএনএটা এই হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে থাকবে।
এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। তো মানুষের ডিএনএটা হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছে নিউক্লিয় জালিকা। ঠিক আছে? যখন এরকম হালকা পেঁচানো আছে ডিএনএটা, হালকা পেঁচানো আছে, তখন তাকে বলবো আমরা নিউক্লিয় জালিকা। তখন বলবো নিউক্লিয় জালিকা। কিসের সাহায্যে হালকা পেঁচানো থাকবে? এই যে নিউক্লিক অ্যাসিড, এগুলো মনে করো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। সরি আমি ভুল বললাম। হ্যাঁ, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। নিউক্লিক অ্যাসিডটা হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে আছে। এবার যদি কোনো কারণে নিউক্লিক অ্যাসিড গুলো প্রচন্ড পেঁচিয়ে থাকে, নিবিড় ভাবে পেঁচিয়ে থাকে, এরকম ভাবে খুব ঘনভাবে পেঁচিয়ে আছে, তখন তাকে বলা হবে ক্রোমোজোম। ক্রোমোজোম। ক্রোমোজোম বোঝা গেল? তো এটাকে বলা হবে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড, মেইনলি ডিএনএ, এছাড়াও সামান্য পরিমাণে আরএনএ থাকবে, আর প্রোটিন থাকবে। কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন। কিছু নন হিস্টোন প্রোটিনও থাকে। নন হিস্টোন, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন, এনএইচসি, এনএইচসিপি। হলো? এই যে ডিএনএ আছে, আচ্ছা, NHCP ওটা কি লিখলেন? নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। আচ্ছা, তো এবার এটা একটা হিস্টোন প্রোটিন আছে, এটা একটা হিস্টোন প্রোটিন আছে, এটা একটা হিস্টোন প্রোটিন আছে, এটা আরো একটা হিস্টোন প্রোটিন আছে, এটা আরো একটা হিস্টোন প্রোটিন আছে। এদেরকে পেঁচিয়ে থাকবে কে? ডিএনএ। ঠিক আছে? তো এই যে এক একটা যে গঠন সৃষ্টি হচ্ছে পুঁতির মতো, পুঁতির মালার মতো, এগুলোর নাম হচ্ছে নিউক্লিওজোম। এটা ক্লাস 10 এর বইটাতে ছবি পাবা। আমি বলেছিলাম যে ক্লাস 10 এর বইটা পড়তে। নিউক্লিওজোম বা নিউক্লিওজোম। নিউক্লিওজোমে কোন প্রোটিন থাকছে? হিস্টোন প্রোটিন। আমরা ক্রোমোজোম সম্পর্কে জেনে নিলাম। ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে বলতো?
বলো ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে? হিস্টোন প্রোটিন এবং সামান্য পরিমাণ নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন দ্বারা গঠিত হয়। হ্যাঁ। যদি আরো একটু গুছিয়ে বলি তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, যদি একটু গুছিয়ে বলি তাহলে, শুনতে পাচ্ছ কথাগুলো? যদি একটু গুছিয়ে বলি তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি। আরো ডিপলি বলতে গেলে বলো। আমরা হ্যাঁ, বলছি এই যে এই মানে এগুলো নোট করব কি আমরা, তাই বলছি। নোট বলতে কি ক্লাস 10 এর বইটা বার করবে, ওখানে লেখা আছে এগুলো। শুধু নিউক্লিওজোমটা ওখানে লেখা নেই, নিউক্লিওজোমটা ওখানে লিখে নিতে হবে বইটার উপর। বইটার উপরে যেখানে নিউক্লিওজোমের ছবি আছে ওই ছবিটার পাশে এটা লিখে নিবা। যেটা আমি দেখলাম যে কালারিং করলাম না, এই যে এগুলো কি, এই যে চারকোনা চারকোনা দিলাম, এগুলো হচ্ছে হিস্টোন হিস্টোন প্রোটিন। তো এটা ছবিটাতে লিখে নিবা। অবশ্যই ক্লাস 10 এর বইটা ফলো করো, হ্যাঁ। আচ্ছা, তো ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম তৈরি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে। আরো যদি ডিপলি বলি তাহলে ক্রোমোজোম তৈরি দু ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ দিয়ে, এবং প্রোটিন হিস্টোন ও নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন দিয়ে তৈরি। বোঝা গেল? বলতো ক্রোমোজোম কি কি দিয়ে তৈরি, যেগুলো আমি বললাম ডিপলি। দুই ধরনের নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ এবং আরএনএ, আর দুই ধরনের প্রোটিন হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। এবার ক্রোমোজোম যেগুলো থাকে, প্রত্যেকটা প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। যেটা ক্রোমোজোম সংখ্যা, তো সমস্ত মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা একই রকম। মনে করো তোমার সাপোজ আঙ্গুলটার সামনের পার্টটা যদি কেটে তুমি সেলগুলো পরীক্ষা করো, মানে পুরো আঙ্গুলটা কাটতে হবে না, এর ছোট মাংস যদি কেটে নিয়ে পরীক্ষা করো, তো তোমার সেলে যতগুলো ক্রোমোজোম পাওয়া যাবে, আমার সেলের মধ্যে সেই অংশ, যে কোনো একটা অংশ কাটলে যদি সামান্য পরিমাণ মাংস টুকরো নিয়ে সেগুলো নিয়ে রিসার্চ করা হয়, তাহলে সেই ক্রোমোজোম পাওয়া যাবে। মানে সবার বডির মধ্যে সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। বোঝা গেল? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে আমি বলছি, আমাদের প্রত্যেকটা সেলেই কিন্তু 46টা করে ক্রোমোজোম আছে। আমাদের বডির মধ্যে টোটাল যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলেই 46টা করে ক্রোমোজোম আছে। আর তার জন্য ডিএনএও আছে সেই পরিমাণ। আমাদের পুরো ডিএনএ, একটা মানুষের ডিএনএ কে যদি নিয়ে একটা দড়ি বানানো যায় কিনা, তো পুরো পৃথিবীটাকে পেঁচিয়ে নেওয়া যাবে। আমাদের শরীরের মধ্যে এত লম্বা ডিএনএ আছে, এই জন্য তো ওটা প্যাক হয়ে থাকে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। হালকা পেঁচিয়ে থাকলে তাকে বলছি আমরা নিউক্লিয় জালিকা, আর বেশি পেঁচিয়ে থাকলে তাকে বলছি আমরা ক্রোমোজোম। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে ডিএনএ হালকা পেঁচিয়ে থাকলে তাকে কি বলছি আমরা? ক্রোমোজোম। নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা বলবো। যখন হালকা পেঁচিয়ে থাকবে তখন নিউক্লিয় জালিকা বলবো। এই যে হালকা পেঁচিয়ে আছে, তো নিউক্লিয় জালিকা।
আর বেশি পেঁচিয়ে আছে তো ক্রোমোজোম। তাহলে বলো, যদি হালকা পেঁচিয়ে থাকে তাহলে কি বলবো? নিউক্লিয় জালিকা। আর বেশি পেঁচিয়ে থাকলে? ক্রোমোজোম। ক্রোমোজোম। আচ্ছা, অনেক সময় পেঁচিয়ে শব্দটাকে না ব্যবহার করে ব্যবহার করা হয় কুণ্ডলীকৃত। কুণ্ডলী, ওটার অর্থটা পেঁচানোই। কুণ্ডলীকৃত মানে কয়েলিং, কয়েলিং করা। তো যখন যদি থাকে অধিক কুণ্ডলীকৃত আর কম কুণ্ডলীকৃত, তাহলে কিন্তু এই কুণ্ডলীকৃত শব্দটা ওই পেঁচানোটাকেই বোঝানো হচ্ছে। বা গোটানো, হালকা গোটানো, কম বেশি গোটানো। এই যে নিউক্লিয় জালিকা আছে, বলো। আচ্ছা, হ্যালো স্যার, বল বল। বলছি যে ক্লাস 10 এর চ্যাপ্টার থেকে আপনি ক্রোমোজোম পড়াচ্ছেন না কোন টপিক পড়াচ্ছেন? আমি এক্ষুনি অ্যাড হলাম, তাই বুঝতে পারছি না। হ্যাঁ, ক্লাস 10 এর কোষ বিভাজন থেকে নিউক্লিক অ্যাসিড পড়াচ্ছিলাম। নিউক্লিক অ্যাসিড হয়ে গেল, এখন ক্রোমোজোমে এন্ট্রি করেছি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে নিউক্লিয় জালিকা আছে কিনা, নিউক্লিয় জালিকার আরেক নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। নিউক্লিয় জালিকার আরেক নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন, ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন সূত্র ওই একটাই, সেম। তাহলে নিউক্লিক অ্যাসিড টপিকটা আমাদের শেষ হয়ে গেছে। এবার নিউক্লিক অ্যাসিড দিয়ে আমরা ক্রোমোজোম তৈরি করে নিলাম, তাই তো? এবার আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। এই যে, যেটা, এই জিনিসটা, যেটা পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি হলো, এই যে এটা, এই জিনিসটা। তো এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম ওরকমও হয়, এরকমও দেখতে হয়, আবার পরিস্থিতি অনুসারে ক্রোমোজোম এরকমও হয়। ঠিক আছে? তাহলে ক্রোমোজোম এরকম হবে, যা তোমাকে এই গঠনটা দেখানো হলো। এই যে গঠনটা, এটার জন্য এরকম ভাবে একটা ফুলের মতো ডিজাইন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? আবার ক্রোমোজোমটা এরকমও হয়। যদি এরকম ছবি থাকে, তো এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ঠিক আছে? তো ক্রোমোজোম নিয়ে এটা দেখলে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা দেখলে কনফিউজ হওয়ার কিছু নেই। দুটাই সেম জিনিস। এটা পরিস্থিতি অনুসারে আলাদা আলাদা রকম হয়। এটা হচ্ছে ক্রোমোজোম, এটাও ক্রোমোজোম, দুটাই সেম জিনিস। পরিস্থিতি অনুসারে একসময় এরকম থাকবে, একসময় এরকম থাকবে। তো এই ক্রোমোজোমটা নিয়ে আমি ড্রয়িং করছি, হ্যাঁ।
এটা হচ্ছে একটা ক্রোমোজোমের একটা আদর্শ ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোমের এখানটায় যে একটা খাঁজ সৃষ্টি হয়েছে একে বলা হবে প্রাথমিক খাঁজ। এটাকে বলা হবে প্রাথমিক খাঁজ। আর এই জায়গাটাকে বলা হবে গৌণ খাঁজ। প্রাথমিক খাঁজ বাদে যেগুলো খাঁজ আছে তাকে বলা হবে গৌণ খাঁজ। আর এই অংশটাকে বলা হবে স্যাটেলাইট। আর একদম লাস্টের দিকে যে প্রান্ত অংশটা আছে, এই যে প্রান্ত অংশটা আছে, এই প্রান্ত গুলাকে বলা হবে টেলোমিয়ার। আর এটা হচ্ছে প্রাথমিক খাঁজ। আর এটা হচ্ছে গৌণ খাঁজ। আর এটাকে বললাম আমরা স্যাটেলাইট। বোঝা গেল? তাহলে এই অংশটাকে আমি কি বললাম বলতো? প্রাথমিক খাঁজ। আর এই অংশটাকে কি বললাম? গৌণ খাঁজ। আর এটাকে কি বললাম? টেলোমিয়ার। স্যাটেলাইট। স্যাটেলাইট বললাম, স্যাটেলাইট। এই প্রান্তটাকে আর এই প্রান্তটাকে কি বললাম? টেলোমিয়ার বললাম না? প্রান্তটাকে বললাম টেলোমিয়ার। এই প্রান্তকে বললাম টেলোমিয়ার। আর এটা হচ্ছে স্যাটেলাইট। স্যার ওখানে আবার স্যাটেলাইট কেন থাকবে? ওখানে তো টেলোমিয়ার আছে, গৌণ খাঁজ, তারপরে পেছন দিকে থাকবে স্যাটেলাইট। এটা অংশ স্যাটেলাইট, ঠিক আছে? এটা অংশ স্যাটেলাইট। এই যে প্রান্ত আছে এটা ক্রোমোজোমের শেষ প্রান্ত। এই যে প্রান্ত আছে ক্রোমোজোমের শেষ প্রান্ত, এই প্রান্ত অংশটাকে বলা হয় টেলোমিয়ার। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে ভেতরে এটাকে স্যাটেলাইট বলবো, ঠিক আছে? এটা স্যাটেলাইট, 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 স্যাটেলাইট। স্যাটেলাইটের লাস্টের অংশটা এটাকে বলা হবে টেলোমিয়ার। বোঝা গেল? যখন পড়তে বসবা তখন যখন কোনো অসুবিধা হবে তখন ভিডিওটা দেখবা, ঠিক আছে? আর একটা কথা আমি বলি, খুবই জরুরি, পড়ার সময় যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, যে পয়েন্ট টু পয়েন্ট, টু দা পয়েন্ট বুঝতে হবে। তাহলেই মানে যে কোনো একটা জিনিসের মানে তুমি ভালো করে বুঝতে পারবে বা সলভ করতে পারবে। মানে অনেক সময় ডাউট থাকে না, ডাউট বা বুঝতে পারছি না, আমার দ্বারা হবে না, এরকম একটা ভাব চলে আসে মনের মধ্যে। ওটার মেন কারণ হচ্ছে তুমি পয়েন্ট টু পয়েন্ট সলিউশন করছো না। মানে মনে করো সাপোজ যেরকম একজন একটু আগে বললো আমাকে স্যাটেলাইট, স্যার এটা এখানে আবার টেলোমিয়ার কেন হবে? তো এটা ঠিক আছে, এই প্রশ্নটা ঠিক আছে,
তোমাকে এই জায়গাটাই সমাধান করতে হবে যে এখানে স্যাটেলাইট আবার এখানে টেলোমিয়ার কোনটাকে কি বলছে। তো এই জিনিসটা তোমাকে একদম পরিষ্কার করতে হবে যে হ্যাঁ এই যে জায়গাটা আছে এইটাকে বলছে আমাদের স্যাটেলাইট, কিন্তু একদম লাস্টে যে প্রান্তটা আছে এই প্রান্ত এইটুকু জায়গাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এখানে এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার প্রান্তটাকে, বাকি এটা ক্রোমোজোম গোটাটাই। বুঝতে পারলে? এরকম একদম ধরে 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 সমস্যা সমাধান করতে হবে। এতে যদি স্যারকে জিজ্ঞাসা করতে হয় করো, লজ্জা করবে না, লজ্জা করলে হবে না যে আমি কিছু একটা বলবো কেউ কি ভাববে। স্যার এগুলো কি রেকর্ডিং ক্লাস কি আপনি কি পরে দেন? হ্যাঁ রেকর্ডিং ক্লাসগুলো থাকে তো, সবগুলো রেকর্ডিং ক্লাস থেকে দেন। উম, স্যার বল। স্যার বলছিলাম যে ওই যে টেলোমিয়ার আপনি বললেন ওটা সেই সেন্টোমিয়ারের অবস্থানের ভিত্তিতে বলা হয় না? না, টেলোমিয়ার হচ্ছে একদম লাস্টের সীমানা, এই যে শেষ ক্রোমোজোমটা এখানে শেষ হয়ে গেল না। হ্যাঁ, তো ওখানে ওই কাছে যখন সেন্টোমিয়ারটা থাকে তখন বলা হয় না টেলোমিয়ার, না হলে তো সেই মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক ওগুলো বলা হয় না যদি মাঝে থাকে ভি শেপের। ও যা টেলোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক যা যা আছে প্রান্তটাকে সবসময় তোমরা টেলোমিয়ার ধরবা। হ্যাঁ যেটা তোমার টেলোসেন্ট্রিক আছে ওখানে একটু এক্সেপশনাল কেস, তবুও তবুও সেক্ষেত্রে একটাই টেলোমিয়ার থাকবে এই পাশে। বোঝা গেল? এইখানে যদি প্রাথমিক খাঁজটা চলে যায় এই জায়গায় বা সেন্ট্রোমিয়ারটা যদি এখানে চলে যায় তবুও টেলোমিয়ার থাকবে প্রান্ত অংশ। আর এর পাশেও সামান্য কোনো একটা অংশকে তোমরা টেলোমিয়ার করতে পারো। মানে এখানে তোমরা তোমার যে কনসেপ্ট যেটা আমি বললাম যে টেলোমিয়ার মানে ক্রোমোজোমের শেষ প্রান্ত, ওটাকে তোমরা ভুলবা না। এখন সেন্ট্রোমিয়ার যেই দুনিয়ায় ঘুরে বেড়াক। হ্যাঁ এটাকে সেন্ট্রোমিয়ার বলবো কিন্তু প্রান্তটাকে আমরা টেলোমিয়ার কনসিডার করবো। টেলোমিয়ার মানে হচ্ছে বুঝলাম স্যার। ক্রোমোজোমের শেষ প্রান্ত। হুম। মানে তোমাকে যেটা বলা হলো তুমি ওটাই মাথার মধ্যে রাখবে যে ক্রোমোজোমের শেষ প্রান্ত মানে টেলোমিয়ার। আর খাঁজ যেটা থাকে এটা সবসময় মাঝখানটায় থাকে না, যেটা একজন বললো এই খাঁজটা যদি মাঝখান, তো যখন আমরা সেন্ট্রোমিয়ার ডেফিনেশন পড়বো কিনা, যখন আমাদেরকে কোনো একটা দরকার লাগবে বা প্রয়োজন লাগবে যে সেন্ট্রোমিয়ার কাকে বলে বা সেন্ট্রোমিয়ার কোথায় কোন জায়গাটাকে বলা হচ্ছে, তাহলে তখন কিন্তু আমরা বলবো যে প্রাথমিক খাঁজে ঘন অরঞ্জিত অংশকে সেন্ট্রোমিয়ার বলে। আমি এই জায়গার নাম কিন্তু প্রাথমিক খাঁজ বললাম, সেন্ট্রোমিয়ার বলিনি কিন্তু। ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর যে খাঁজ দেখা যায় তাকে বলা হয় প্রাথমিক খাঁজ। এই জায়গাটাকে বলা হবে প্রাথমিক খাঁজ। ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর যে খাঁজ দেখা যায় তাকে বলা হচ্ছে প্রাথমিক খাঁজ। এই জায়গাটাকে বলা হবে প্রাথমিক খাঁজ। এবার প্রাথমিক খাঁজের মধ্যে এরকম ঘন অরঞ্জিত অংশ থাকে, সেটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। যদি সেন্ট্রোমিয়ারটা মাঝখানটায় থাকে ক্রোমোজোমের তাহলে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে একটু দূরে থাকে, ঘন অরঞ্জিত অংশ, অবশ্যই ওখানে খাঁজটা ওখানে থাকবে। আমি প্রাথমিক খাঁজ মানে কি বললাম বলো তো, কেউ একজন বলো প্রাথমিক খাঁজটা। স্যার কি বললেন প্রশ্নটা? সেন্ট্রোমিয়ারের
ঘন অরঞ্চিত অংশ থাকে তাকেই বলা হয় প্রাথমিক খাজ। আমার প্রশ্নটা ছিল প্রাথমিক খাজ কি? স্থানে খাস থাকে তাকে প্রাথমিক খাস বলে। এর মাঝ বরাবর যে ঘন অরঞ্চিত অংশটাকে আচ্ছা, ঠিক আছে। তো মাঝ বরাবর সেটা হচ্ছে প্রাথমিক খাজ, আর প্রাথমিক খাজে যে ঘন অরঞ্জিত অংশ তাকে বলা হবে সেন্ট্রোমিয়ার। তাহলে প্রাথমিক খাজ বা সেন্ট্রোমিয়ার অনেক সময় বলা হয়, কিন্তু দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। প্রাথমিক খাজ কাকে বলে? তোমার মাথায় একটাই কথা থাকবে, প্রাথমিক খাজ ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর যে খাজ থাকে তাকে প্রাথমিক খাজ বলে। চ্যাপ্টার ক্লোজ। নেক্সট, সেন্ট্রোমিয়ার কাকে বলে? তখন কি বলতে হবে? প্রাথমিক খাজে যে ঘন অরঞ্জিত অংশ থাকে, অরঞ্জিত অংশ থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কারণ একটা কনফিউশন ক্রিয়েট হবে, বইয়ের মধ্যে লেখা আছে প্রাথমিক খাজ বা সেন্ট্রোমিয়ার, অথচ প্রাথমিক খাজের ডেফিনেশন আলাদা আর সেন্ট্রোমিয়ার ডেফিনেশন আলাদা। তো আমি যেটা বললাম ওটাই মনে রাখবে। প্রাথমিক খাজ ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর যে অংশ তাকে প্রাথমিক খাজ বলে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রাথমিক খাজে যে ঘন অরঞ্জিত অংশ তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। পরিষ্কার হয়েছে তো? বলো হ্যাঁ না কিছু বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের বিভিন্ন জায়গায় থাকে, আচ্ছা আমি আরেকবার বলি, কি একজন বললো ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর যে খাজ দেখা যায় তাকে বলা হবে প্রাথমিক খাজ। প্রাথমিক খাজের যে ঘন অরঞ্জিত অংশ তাকে বলা হবে সেন্ট্রোমিয়ার। সুনামি সরকার হলো। হ্যাঁ স্যার। স্যার এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে নিয়ে শুনতে পাচ্ছিলাম না কিছু। ও, ওটাই রিপিট করলাম। তো এই যে সরি সেন্ট্রোমিয়ারটা যদি ক্রোমোজোমের মাঝখানটায় থাকে তাহলে ক্রোমোজোমকে বলা হবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি প্রাথমিক খাঁজটা ক্রোমোজোমের মাঝ বরাবর অঞ্চল থেকে একটু দূরে থাকে তখন তাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। স্যার মেটাসেন্ট্রিকটা একবার বলুন তো, কি বললেন? হ্যাঁ বলছি, যদি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর থাকে তখন তাকে বলা হবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর অবস্থান করে তাহলে তাকে বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। হ্যালো? হ্যাঁ স্যার, হয়েছে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম যদি যদি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর থেকে একটু দূরে থাকে তখন তাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম।
আর যদি একদম প্রান্তের দিকে থাকে তাহলে ক্রোমোজোমকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি সেন্ট্রোমিয়ার একদম প্রান্তে থাকে বলবো টিলোসেন্ট্রিক ক্রোমোজোম। টিলোসেন্ট্রিক ক্রোমোজোম বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার রাখেন তো। আচ্ছা, বইটাতে কিন্তু আরেকবার পড়বে, হ্যাঁ? তাহলে সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের মাঝখানে থাকে তাহলে মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যদি মাঝখান থেকে একটু দূরে সরে যায় তাহলে সাবমেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যদি প্রান্তের দিকে চলে যায় তাহলে অ্যাক্রোসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যদি একদম প্রান্তে থাকে তাহলে টিলোসেন্ট্রিক। ঠিক আছে? লাস্ট পার্ট, আমাদের মধ্যে ক্রোমোজোম থাকবে 46টা। তার মধ্যে 2টা সেক্স ক্রোমোজোম থাকবে, আর 2টা সেক্স ক্রোমোজোমের আরেক নাম হচ্ছে অ্যালোজোম। আর 44টা অটোজোম, যাকে বলা হয় দেহ ক্রোমোজোম। বোঝা গেল? আমাদের দেহে 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে 2টা সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম, আর 44টা অটোজোম বা দেহ ক্রোমোজোম। তাহলে আমাদের দেহে কয়টা ক্রোমোজোম থাকে টোটাল? 46টা। 23 জোড়া। আচ্ছা, যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম কয়টা থাকে? 4টা। 2 2টা। জোড়া। 2 জোড়া না, 2টা। হ্যাঁ হ্যাঁ। আর অটোজোম কয়টা থাকে? 22 জোড়া। 44টা। 44টা। যেটা মেল হবে, মেলের মধ্যে ক্রোমোজোম থাকবে এক্স ওয়াই প্লাস 44টা অটোজোম। আর যেটা ফিমেল হবে ওর মধ্যে থাকবে এক্স এক্স প্লাস 44 এ। সেক্স ক্রোমোজোম গুলো হচ্ছে এক্স আর ওয়াই, আর বাকি অটোজোম দুটোর মধ্যে সমান সমান থাকবে। তাহলে মেলের মধ্যে সেক্স ক্রোমোজোম কি কি থাকে বলতো? XY। আর অটোজোম? শর্ট। অটোজোম তো বলো। 44টা থাকে। হ্যাঁ। আর ফিমেলের মধ্যে ক্রোমোজোম বিন্যাস কেমন হবে? স্যার XX প্লাস 44A। আচ্ছা, স্যার ওই দুটো কোথায় গেল? 44টাই থেকে গেল। আর ওই দুটো যোগ হলো না, সেক্স ক্রোমোজোম দুটো। হ্যাঁ, তো টোটাল 46টা হয়ে গেল। এটা মেলের মধ্যে আর ফিমেলের মধ্যে। এরকম কেন হলো তাহলে? শোনো, এই যে দেখো 44 যোগ এক্স ওয়াই মানে টোটাল হবে
46, এই হচ্ছে হিসাব। আর 44 যোগ XX টোটাল হবে 46। মানে মেয়েদের একটা কোষে 46টা ক্রোমোজোম আছে। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে এটা এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই 44টা যেহেতু সেম কিনা, তুই জানিস 44A, আর যেহেতু এই দুটো যেহেতু যৌন ক্রোমোজোম, এটার ব্যাপারটা একটু আলাদা, এটার কাজ আলাদা, এই জন্য ওটাকে এভাবে লেখা হয়েছে। লেটারে লিখেছে তার জন্য মানে যোগ করে দিচ্ছে ওদের সাথে নাকি স্যার? হ্যাঁ, মানে ওগুলো সেম কিনা, ওদের কাজ সেম এই জন্য ওগুলোকে যোগ করে দিচ্ছে। তো আজকে এই অবধি থাক। আমি জাস্ট একটা ছোট জিনিস বলে দিই, তারপরে শেষ করব। এই যে মেল আছে, মেলের মধ্যে 44টা অটোজোম প্লাস এক্স আর ওয়াই। তো এটা যখন এর দিয়ে যখন শুক্রাণু তৈরি হবে, তো দুটা শুক্রাণু হবে, মানে দু ধরনের শুক্রাণু হবে। একটা 22টা অটোজোম নিয়ে এক্স ক্রোমোজোম সহ, আর একটা 22টা অটোজোম নিয়ে ওয়াই ক্রোমোজোম সহ। এটা পুং গ্যামেট তৈরি হবে, পুরুষদের দেহে শুক্রাণু। আর প্রাণীদের দেহে এটা, সরি, ফিমেলের কি আছে, 44A প্লাস XX। এর মধ্যে কি থাকবে, যখন মেয়েদের দেহে গ্যামেট তৈরি হবে, তখন এই একই ধরনের গ্যামেট তৈরি হবে, 22A প্লাস এক্স, 22A প্লাস এক্স। এবার ছেলের কাছ থেকে যদি 22A প্লাস এক্স চলে আসে, আর মেয়ের কাছ থেকে 22A প্লাস এক্স এটাই আসবে, এই দুটো মিলে তৈরি করবে 44A প্লাস এটা এক্স, এটা এক্স, এক্স এক্স। তো সন্তানটা হবে কন্যা সন্তান। আর যদি ছেলেদের দেহ থেকে 22A প্লাস ওয়াই গ্যামেট স্ত্রী দেহে চলে যায়, আর স্ত্রী দেহে তো আছে 22A প্লাস এক্স, তখন এই দুটা মিলে তৈরি করবে 44A প্লাস এক্স ওয়াই পুত্র সন্তান। বোঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। রাজিয়া আর রুমার কি খবর? হ্যাঁ স্যার। এখানে একটা কথা বলে দিই, যে এখানে একটা বিভাজন হয়। পুরুষের পুরুষের দেহে হবে মিওসিস বিভাজন, মানে পুরুষের দেহে এই যে কোষটা আছে কিনা, এই কোষটা একটা বিভাজন সম্পন্ন করবে। মিওসিসের মাধ্যমে দুটো হাফ হাফ ভাগ করে দিবে, অ্যাকচুয়ালি 4টা হয়, এরকম দুটো ভাগ হয়ে যাবে, দিয়ে একটার মধ্যে অর্ধেক আর একটার মধ্যে অর্ধেক হলো। আর স্ত্রী দেহ মিওসিস হবে, ওই কোষটা ভাগ হয়ে এরকম দুটো হাফ হাফ হয়ে যাবে। যখন পুরুষ আর স্ত্রী মিলন হবে, তো পুরুষ দেহ থেকে যদি এই ক্রোমোজোমটা মেয়ের দেহে চলে যায়, তাহলে মেয়ের এই গ্যামেটটার সঙ্গে, সরি, পুরুষের এই গ্যামেটটা স্ত্রীদের যদি চলে যায়, তো মেয়ে স্ত্রীর এই গ্যামেটের সঙ্গে মিলে কন্যা সন্তান তৈরি করবে। আর যদি পুরুষের এই গ্যামেটটা স্ত্রী দেহে যায়, আর স্ত্রীদের এই গ্যামেট থাকবে, এটার সঙ্গে মিললে তখন হয়ে যাবে পুত্র সন্তান। আজকের জন্য এইটুকুই, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ, বল। বুঝলাম স্যার, আপনি যদি ক্লাসগুলো শুরু থেকে একটু রেকর্ডিং করে দিতেন না, তো সুবিধা হয়, মানে পরে জয়েন করলাম তো। হ্যাঁ, রেকর্ডিং আছে তো। না স্যার, রেকর্ডিং নেই, আপনি শুধু মানে চিত্রগুলার ইয়েগুলা, ক্লাসের গুলো রেকর্ডিং গুলো নেই। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।
মানে প্রথম থেকে দিলে একটু সুবিধা